তো আমি একটু এই জায়গাটা নিয়ে কথা বলার শুরুতে আজকে যে আমাদের বিষয় শেখ ফরিদ ভাই, বিশেষ করে হুম। ২৫শে মার্চের আ মানে ২৬শে মার্চের ১ম প্রহরে জাতির জনকের স্বাধীনতার ঘোষণা, আ জিয়াউর রহমানের অবস্থান, এই সবকিছু মিলিয়ে তো একটা মানে প্রতিষ্ঠিত সত্য ইতিহাসের, সেটাকে এড়িয়ে গিয়ে অনেক ধরনের তথ্য-উপাত্ত তারা হাজির করবার চেষ্টা করে যদি জিয়াউর রহমানকে আরেকটু বড় করে তোলা যায়। কিন্তু একটা বয়সের পরে যে টানলেই লম্বা হয় না, এই আক্কেলটুকুও তাদের আসলে নাই। হ্যাঁ? তারা টেনেই যাচ্ছে বেচারাকে। আমি জিয়াউর রহমানকে দিয়েই শুরু করতে চাই আজকের লাইভ। টিটু ভাই ১ম এ জিয়াউর রহমান কথা বলবেন আজকে। তারপরে শেখ ফরিদ ভাই এবং টিটু ভাই। তো আমরা দেখি একটু জিয়াউর রহমান কি বলেন, সে স্বাধীনতার ঘোষক কবে ঘোষণা দিয়েছিলেন তিনি? Known the earlier background that the Pakistan, once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th, on 27th, on 27th, on 27th, on 27th, on 27th, and I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. এই হচ্ছে গিয়ে মেজর জিয়া। প্রথমত মেজর জিয়ার সেই যে ২৭শে মার্চে যে তার স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা, সেটার জন্য আমরা সম্মান করি ডেফিনিটলি। সেই সময় বঙ্গবন্ধুর বার্তাটাকে যারাই গণমানুষের কাছে পৌঁছে দেবার জন্য কাজ করছেন, প্রত্যেকের প্রতি আমাদের সেই শ্রদ্ধার জায়গাটা রয়েছে এবং আমরা সেটা স্বীকার করি বরাবরই। এটাকে অস্বীকার করবার কিছু নেই। কারণ ইতিহাস বিকৃত করে ইতিহাসে নিজেকে মহান দাবি মানে মহান করে তোলা যায় না। আমি শেখ ফরিদ ভাই, আমি আরেকটু একটা জিনিস আপনাকে দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি দুঃখিত, ১ম এ একটু সময় নিচ্ছি আমি। এটা হচ্ছে গিয়ে জিয়াউর রহমানের একটা ইন্টারভিউ সেই সময়ে প্রকাশিত। যে ইন্টারভিউতে জিয়াউর রহমান নিজেই বলছেন যে ২৫শে মার্চ মানে ২৫শে মার্চ দিবাগত রাতে ২৬শে মার্চের ১ম প্রহরে বঙ্গবন্ধুর যেই স্বাধীনতার ঘোষণা ছিল সেখান থেকে আমরা অনুপ্রাণিত হই এবং আমি ব্যক্তিগতভাবে তখন বিদ্রোহ করি। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে আমি এই ঘোষণাপত্রটা পাঠ করি, যেটা সে তার তৎকালীন ইন্টারভিউতেও বলেছে এবং আমরা কোথাও দেখতে পাই না জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়েও কোনোদিন সে দাবি করেছে যে আমি স্বাধীনতার ঘোষক। কিন্তু প্রসঙ্গ আচ্ছা আমি একটু ভাগ করে যাই। ফরিদ ভাই, আপনার কাছ থেকে বিএনপির পার্সপেক্টিভটা জানতে চাই আসলে। জিয়ার এই কথার পরে গিয়েও আসলে বিএনপি কিভাবে দাবি করে? ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন সাইফুল বাতিন টিটু টিটো এবং আপনার যারা দর্শক রয়েছে তাদের শুভেচ্ছা। ঠিকই বলেছেন, কিছুক্ষণ পরেই আমাদের ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। বিএনপি কি মনে করে আর কি বলবো, বিএনপির কর্মীরা তো জীবনে ইতিহাস পড়েও না, তার নেতা কি বলছে আর বাইরে যায় না। তাদের কথাই বা কি বলবো কর্মীদের। কবি আব্দুল হাই শিকদার, বিরাট বড় কবি, বাংলাদেশে বিরাট বড় বুদ্ধেল কবি। এই কবি যতবার বঙ্গবন্ধুর ইতিহাস লেখে, মানে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখে, ওইখানে বঙ্গবন্ধুর শব্দটা পর্যন্ত রাখে না। এগুলো ইতিহাস পড়াতো তারা। উনি আবার হয়েছিলেন খালেদা জিয়া নাকি এককালীন উপদেষ্টা। তাদের ইতিহাস লেখা বই পড়লে তারা জানবে কি? এমনিতেই তারা জানতে চায় না। বিএনপিরা ওই মসজিদের মোল্লাদের ওয়াজ, ওই মসজিদের খাদেম আর ইমামের ওয়াজ, মসজিদের খুতবা, আর এই যে যারা ওয়াইজিন, এদের কাছে স্বাধীনতার ইতিহাস শিখেছে। আর এই যে আব্দুল হাই শিকদারের মতো কিছু বাটপা লাল ক্যাপ পরে থাকে, কমিউনিস্টদেরও আবার গালি দেয়। কমিউনিস্টদের সে বলে হারামজাদা। বুঝতে পারছে? এই সেই আব্দুল হাই শিকদার। এই আব্দুল হাই শিকদার আবার জাসদি। তো এরাই তো এদের কাছ থেকে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস শিখে। তো এর বিএনপি রে কি যায়? এদের আমি দোষ দেই না, কারণ আমি টিটোকে দোষ দিতে পারবো, আপনাকে দোষ দিতে পারবো, কারণ আমি জানি আপনারা স্টাডি করেন, পড়েন। আপনারা যদি একই ভুল বলতে পারেন, ভুল করতে পারে, মানুষ ভুল হতে পারে, কিন্তু যখন সংশোধন করে দেওয়ার পর কেউ সংশোধিত না হবে,
যেমন টিটো আমাকে বললো, মনে করেন আমার বললো যে না না না, মুক্তিযুদ্ধে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ ফরিদের খালু শ্বশুর। হুম, আমি তখন বলবো না ভাই, এটা তো বই এটে লেখা। তখন তিনি মেনে নিবেন, আপনি মেনে নিবেন, কারণ আপনারা পড়েন। তারপরে মেনে না নিলেন আপনার সাথে আমি তর্ক করবো, রাগ করবো, দুঃখ পাবো, কষ্ট পাবো বা ক্ষোভ পাবো। কিন্তু বিএনপি লোকেরা তো পড়ে না, না দান তো, ওরা বললেও আমি কষ্ট পাবো না, না বললেও কষ্ট পাবো না। ওদের প্রতি আমাদের করুণা থাকতে পারে। আমি জীবনে যখন প্রথম, আমার বাড়ি যেহেতু জামালপুর, হুম, মানে আমরা যখন কলেজে আসা শুরু করি তখন বিএনপি আওয়ামী লীগ সমান সমান রাজনীতি। বিএনপি পন্থী যারা জিয়া তাদের কাছে পীর, যেমন জামালপুরের খাজা বাবা জামাল উদ্দিন হইল পীর, তারপরে পীর মানুষ মনে করতো এই জিয়াউর রহমানকে। আমরা তখন স্লোগান দেখতাম বিএনপির কি কি স্লোগান দেয়, যেমন স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম। তা আমরা তো প্রথম মানুষ তাই বোধ হয়, হ্যাঁ, লাউ কারণ লাউ লাউ সালাম এটাও কিন্তু আছে। আপনি শুধু ল ল ল লাউ সালাম লাউ বলেন। লও লও লাউ কইতে গিয়ে লাউ লাউ লাউ। কিন্তু না প্রচুর। আপনি ধন্যবাদ, মনে করেন আপনি যদি যোগ করছেন এটা সত্য, কেউ কেউ না লও না লও বলতো না। কেন ভাই? আমি কি জোকার নাকি? আচ্ছা, আমার যাই হোক, লাউ লাউ বলতো, হ্যাঁ লাউ 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 সালাম, কি স্বাধীনতার ঘোষক জিয়া লাউ 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 সালাম বলতো। কিন্তু কোনোদিনই আমরা তার জিয়ার সেই স্বাধীনতার ঘোষণা বাজাইতে শুনতাম না। হুম, বঙ্গবন্ধুর ভাষণ শুনলে বোধহয় এক ক্যাসেট কতবার বাজায়। তা আমি বলতাম হুম। ভাই তোমাদেরও তো ক্যাসেট আছে, ওইটা একটু বাজাও আমরা শুনি। কিন্তু থাকলেই যে তো ভালো ঝামেলা লাগছে। বাধায় ফেলছে, সে তো রেডিওতে যে ঘোষণাটা দিছে সেখানে তো বলেই দিছে যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি ঘোষণাপত্র পাঠ করিতেছি। তো হ্যাঁ, ওইটা কিভাবে I take বাজাইবো it that বেচারারা? I declare independent of Bangladesh on behalf of our great leader হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ great মুজিবুর leader। রহমান। তো এইটা বলার কারণে এই জন্যই তো বাজায় না। এই ভয় তো আপনি দেখবেন বিএনপির অফিসে আমি হুম, নিজের কানে শুনেছি সাইদির ওয়াজ বাজায়। এমনকি 2001 যখন বিএনপি ক্ষমতায় আসলো, আমার এলাকায় একটা জনসভার মধ্যে সাইদির ওয়াজ বাজাইতেছে। আমি বললাম এটা হুম, বাজায় এলাকায় ছোট ভাই। কয় কয় সাইদির কাছে তুই তো বাজাবো। আমি ঠিকই বলছো, আর তো কিছু নাই, আছেটা কি, বাজাবা কি। তো এরা বারবার বলবে যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমি কাদের সিদ্দিকীর স্বাধীনতা ৭১ বইয়ে কলকাতায় তখন পড়েছিলাম, সম্ভবত এটা ৯৯-২০০০ সালে, মানে ডকুমেন্টারি যেটা পড়ছি ওই বইতে লেখা আছে তিনি এই ক্যাপ্টেন, তখন এই যে ক্যাপ্টেন, আরে কি কর্নেল অলি যেটা এখন, ক্যাপ্টেন অলি রেফারেন্সে লিখেছেন যে তিনি জিয়া রহমান গিয়েছিলেন সোয়াতের অস্ত্র খালাস করতে। পরে জিয়া রহমান জানতোই না যে কি হচ্ছে। তখন কর্নেল অলি যায় বললো স্যার আপনি যদি ওইখানে যান তাহলে হয় আমার মেরে যান, নয় আপনারা আমি মারবো। এইভাবে স্বাধীনতা ৭১ বইয়েতে লেখা। এটা আমি ফেসবুকে হুম, পোস্ট দিয়েছিলাম ১০-১২ বছর আগে। তাই না? ওই বইটা এখন আছে, এত মোটা একটা বই, কলকাতা থেকে প্রকাশিত, প্রথম প্রকাশ। কাদের সিদ্দিকী তখন ওই যে প্রবাসী জীবনযাপন করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, বঙ্গবন্ধুকে যখন ১৯৭৫ নৃশংসভাবে হত্যা করলো, তারপরে কাদের সিদ্দিকী সহ যারা বঙ্গবন্ধুর একেবারেই ঘনিষ্ঠ তারা বলেছিলেন হয় প্রতিশোধ আর নইলে দেশে থাকবো না। তারপর তার সেই তখন এই বইটা তিনি লিখেছিলেন। তো ওই হুম, বইয়ের মধ্যে এটা পড়ার পরে আমি আবার পরে জানার পরে কাদের সিদ্দিকী তো তখন দেশে, পরে তার সাথে আবার দেখাও করেছি। কারণ দুইজনই জীবিত, কাদের সিদ্দিকীও জীবিত, কর্নেল অলিও জীবিত, তাহলে এটা তো মিথ্যা না। তাতে কাদের সিদ্দিকীর বহুল প্রচারিত বই, প্রতিবাদ করতো। সেইটাই যে এবার জানলাম কাদের সিদ্দিকীর সেই বয়ানের সত্যতা খোদ খোদ আল্লাহর অলি কর্নেল অলি বললো যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, স্বাধীনতার ঘোষক হচ্ছে কে, কর্নেল অলি। কে বলছে এটা? জামাতের সবচেয়ে বড় গোলকিপার, এই যে জামাতের আমির সাদা শকুন, এই ডাক্তার শফিক সুম্মা শফিক বলছে। সুতরাং আল্লাহর অলি বলছে, ওই যে ময়লা রনি বলছে যে আল্লাহর অলি যেহেতু তিনি, তার কথাই মানতে হবে। এই আল্লাহর অলির কথাও যদি মানি তাহলে তো স্বাধীনতার ঘোষক হয়ে যায় কর্নেল অলি, জিয়াউর রহমান না। এই বিএনপিরাই বা কিভাবে বলে? আর বিএনপি তো বড় মিয়া ছোট মিয়া সুবহানাল্লাহ সোহেল তাজ, আমাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কিংবদন্তি নেতা তাজউদ্দিন আহমেদের মতো গুণী লোকের কুসন্তান, সে দেখলাম এও বলতেছে দেশে তেলের কোনো অভাব নাই, মনে হয় যে বিএনপি তারে তেল মন্ত্রী বানাইছে, পেট্রোল মন্ত্রী বানাইছে, এরকম ভাবে সে বয়ান দিতেছে, সেটাও দেখে আসলাম। তিনি সহ আরো যারা বলে আমি তাদের অনুরোধ করব, আমরা করুণা প্রকাশ করতেছি যারা বিশ্বাস করে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমাদের রাগ নাই, আমরা বলবো একটু পড়বেন, পড়ে শুনে বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিয়া যেতটুকু বলেছেন সেতটুকু আমাদের গ্রহণ করতে আপত্তি নাই। ওই যেটা রাসেল সাহেব বললেন একদম, যে তিনি যে যা করেছে তার কৃতিত্ব আমরা দিতে চাই, খোদ বঙ্গবন্ধু দিয়ে গেছে। সেই জন্য তো আপনাদের জিয়াউর রহমানকে বীরুত্তম খেতাব দিয়েছিল বঙ্গবন্ধু। একদম। বঙ্গবন্ধুর কাছে বীরত্ব খেতাব নেওয়ার সময় কিন্তু নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করে নাই। তো আমাদের দেশে হলো কি জানেন, ইতিহাস বিকৃত করার রাজনীতি। এখানে সত্য স্বীকার করলে সমস্যা কি? আমরা যদি বলি হ্যাঁ বঙ্গবন্ধু তাকে স্বীকৃতি দিয়ে গেছে, ওকে, আর বিএনপি যদি বলে হ্যাঁ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তাহলে কিন্তু লেঠা চুকে যেত, কোনো ঝামেলা ছিল না, ইতিহাস বিকৃতি হতো না। কিন্তু না,
এরা বলবে যে বঙ্গবন্ধু নামে কেউ ছিলই না। এরা শুধু একটা জিনিস প্রমাণ করতে পারতেছে না যে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু নামে একটা ব্যক্তি যে এই দেশে ছিল, এটা তারা মানে মূলত মূলত বলে শেখ অস্বীকার মুজিব বলতে যেটা ছিল এটা আসলে জিয়ার ফেক আইডি ছিল, তখন পাকিস্তানদের ভয়ে উনি ওই ফেক আইডি ব্যবহার যেটাই করতেন। তারা আমি ওটা জিয়াই এক ছিল। মিনিট একটা বলে দেই, জিয়াউর রহমানের বাক্য দিয়ে শেষ করি। কারণ আমি যদি সাইফুল বাতেন টিটোর কথা বলি, আপনার কথা বলি, রেফারেন্স দেই, বলবে এরা তো আওয়ামী লীগের দালাল, একটা তো পুরোনো দালাল, একটা নয়া দালাল, এটা বলবে। আমি জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে শেষ করি আমার প্রাথমিক বক্তব্য। মিস্টার মওদুদ আহমেদ ছিল না একেবারে মাশাআল্লাহ 1 নম্বর দালাল বিএনপির, সে জাতীয় পার্টিও করেছে, আবার জিয়াউর রহমানের কাছেও গিয়েছে, আবার পরে এরশাদের কাছেও আসছে, যাই হোক, আবার পরে বিএনপির কাছেও আসছে, যাই হোক, খালেদা জিয়ার কাছেও গেছে। এই মওদুদ আহমেদ মুক্তিযুদ্ধের যে দলিল পত্র লিখতেছিল হাসান হাফিজুর রহমান স্যার, জিয়াউর রহমান তাকে সম্পাদনার দায়িত্ব দিয়েছিলেন। তো বারবার তো ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুরে গালি দেন আর যাই করেন, ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুর নাম তো লিখতেই হবে। কারণ ওইটা হলো, শোনেন, শূন্য মানে 1 ছাড়া তো আপনি যত সংখ্যায় আনেন কাজ হবে না। তো আগে তো 1 বসাইতে হবে, তারপরে না 2 বলতে হবে, 3 বলতে হবে, 4 বলতে হবে, 5 বলতে হবে, 1 ছাড়া তো হয় না। সেই জন্য বঙ্গবন্ধুর নামটা লিখছে। তখন এই বদমাইশ শিক্ষিত ব্যক্তি, খুব ভালো মানুষ, খারাপ না একেবারে, তার সাথে আমার দেখা হয়েছিল 2 বার জীবনে, সরাসরি মানে কথা হয়েছিল। উনি তখন জিয়াউর রহমানকে বুদ্ধি দিলেন, তেল মারলেন। যেমন এই যে এখন আমাদের একটা তেল মন্ত্রী আছে, বলছে না মুক্তিযুদ্ধ তেল মন্ত্রী, খালেদা জিয়া হচ্ছে প্রথম মুক্তিযোদ্ধা নারী, ওরকম তেল মারতে গেছিল। জিয়ারা যায় বলছে, প্রেসিডেন্ট স্যার, এই স্বাধীনতার যে দলিলপত্র হইতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা কেটে দেন। অথচ এই মওদুদ সেই মওদুদ, যখন তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, তিনি সহকারী উকিল ছিলেন, ওই যে উকিল বঙ্গবন্ধুর পক্ষে ছিল। কত বড় ব্যাপার! মানে জিয়া কিন্তু ইতিহাস সে বেশি জানে। তারপরেও আবার জিয়ার সাথে অনেক শিক্ষিত মানুষ, মওদুদ আহমেদ কিন্তু অত্যন্ত শিক্ষিত মানুষ। পরে জিয়াউর রহমান বলল, মিস্টার মওদুদ, হিস্ট্রি ক্যান নট বি ইরেজড। এটা জিয়াউর রহমানের নিজের হাতের লেখা ডায়েরির মধ্যে লেখা এই কাহিনীটা, যে হিস্ট্রি ক্যান নট বি ইরেজড, ইতিহাস কখনো মুছা যায় না, তাই বঙ্গবন্ধুর নাম রাখতে হবে। তা আমি যারা মনে করেন বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চান, সেই লাল টুপিওয়ালা বদমাইশ, আরে হারামজাদা, জাসদি, আব্দুল হাই শিকদার, খালেদা জিয়ার যে অপদেষ্টা হয়েছিল কবি, এই বদমাইশের রাজাকারের সাথে 10 গুণ খারাপ তারা, সিংকুমাম, এটা মনে রাখবেন, গোলাম আজমের চেয়ে এরা খারাপ। তো এই তাদেরকে জানাইতে চাই, আমাদের আব্বা হুজুর জিয়াউর রহমানই বলে গেছেন, জি ধন্যবাদ। শাহাদুর রাসেল, আপনার মাইক্রোফোন অফ আছে। মিউট করেন। শাহাদুর রাসেল, আপনার মাইক্রোফোন মিউট করা আছে। শাহাদুর রাসেল, আপনার মাইক্রোফোন মিউট জি করা আছে। জি আমি 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 দুঃখিত, মানে মাঝখানে একটা কল আসবার কারণে এটা হ্যাং হয়ে গেছে, আমি ভুলবশত সাইলেন্ট করে নিইনি আজকে। আমি একটা ব্যাপার একটু টিটু ভাই আপনার কাছে যাবার আগে আরেকটা তথ্য আমি একটু যুক্ত করতে চাই। সোহেল তাজ প্রসঙ্গে শেখ ফরিদ ভাই একটু টাচ করে গেলেন আলোচনাটা। মানে আজকে একজন একটা কমেন্ট করেছে আমাদের এখানে, কমেন্টটা খুব ইন্টারেস্টিং। আমি একটু জাস্ট মানে মূল কথাটা বলি। জিয়ার ভাষণ বাজাচ্ছিল আজকে কোথাও একটা, তো জিয়ার ভাষণের শেষে জিয়া হচ্ছে জয় বাংলা বলে সেই ভাষণ শেষ করেন, সেই ভাষণটা চালাচ্ছিল কোথাও। এটা চালানোর কারণে বিএনপি 2 পক্ষের মধ্যে মারামারি হয়েছে তুমুলভাবে। যাই হোক, এটা আমরা না দেখছি এইসব ঘটনাগুলো, এগুলো দেখা আসলে খুব বিব্রতকর। চলুন আমরা একটা তথ্য দেখি একটু সোহেল তাজ প্রসঙ্গে। সোহেল তাজ যের কাছে যে আমরা ইতিহাস নতুন শিখছি, নতুন ইতিহাস দেখছি সোহেল তাজের কাছে, সেটা নিয়ে একটু কথা বলবো। আমি একটু টিটু ভাই আপনাকে বলতে চাই, 11 এপ্রিল 1971 সালে বেতারের মাধ্যমে তাজউদ্দিন আহমেদ, তখন প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের, তখন যে বেতার বার্তাটা তিনি দিয়েছিলেন, সেই বেতার বার্তায় তিনি যে স্বাধীনতার ঘোষণা পুনরায় মানে মুজিবনগর সরকারের পক্ষ থেকে দেয়া হয়, সেখানে তিনি যেটা বলেছিলেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দর্শকদের বোঝার জন্য বিষয়টা। আর একটা অংশ আমি একটু পড়ে যা শোনাতে চাই, যে তাজউদ্দিন আহমেদ কি বলেছিল এই ব্যাপারে। তার পুত্রের কাছ থেকে তো ইতিহাসটা আমরা শিখছি। তাজউদ্দিন আহমেদ তার বেতার ভাষণে বলছেন, 25শে মার্চ মধ্যরাতে ইয়াহিয়া খান তার রক্তলোলুপ সাজোয়া বাহিনীকে বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর লেলিয়ে দিয়ে যে নরহত্যা যজ্ঞের শুরু করেন, তা প্রতিরোধ করবার আহ্বান জানিয়ে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আপনারা সব
কালের সব দেশের স্বাধীনতা সংগ্রামী মানুষের সাথে আজ একত্ব। পশ্চিম পাকিস্তানি হানাদার দস্যুদের বিরুদ্ধে যে প্রতিরোধ আপনারা গড়ে তুলেছেন তা এক ইতিহাস সৃষ্টি করেছে। যাই হোক, তো আমি এইটুকুই পড়লাম, এটা স্ক্রিনেও দেয়া আছে, যেখানে তাজউদ্দিন আহমেদ বলছেন স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর দেয়া। সেই জায়গাটায় দাঁড়িয়ে তার অযোগ্য পুত্র আজকে নতুন করে পিতা ডাকছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটার মাধ্যমে সে যে তার পিতাকে, তার বায়োলজিক্যাল পিতা, আদর্শিক পিতা তো কোনো মতেই না, তো সেই বায়োলজিক্যাল পিতাকে যে চূড়ান্তভাবে অস্বীকার করলো, তার বাবার যে এতদিনের রাজনৈতিক যে অবস্থান ছিল, তার বাবার যে নৈতিক অবস্থান ছিল, পুরো ব্যাপারটাকে অস্বীকার করে ফেললো এই এক কুলাঙ্গার। এই কুলাঙ্গারের বিষয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ সাদত রাসেল, আমার সহযোদ্ধা বন্ধু শেখ ফরিদ, মোসাল্লা ফরিদ, সুললা, সাদত রাসেল, মোসাল্লা ফরিদ। আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে আগে। আপনি কি সেক্স রেক বানাবার চেষ্টা করছেন এরকম কিছু, মানে বডি আমাদের সোহেল তাজ ওরফে বডি সোহেল সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ভাই, এই লোকটার না বাপ মা তুলে গালি দেওয়া যায় না, এই জায়গায় আটকায় যায়। এটা একটা নির্মম সত্য ইতিহাসের। মিয়া ভাই, আমাদের সোহেল তাজ ওরফে বডি সোহেল সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ভাই, এই লোকটার না বাপ মা তুলে গালি দেওয়া যায় না, এই জায়গায় আটকায় যায়। আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা আসলে এই ভিডিওটির বক্তব্যটা কি আসলে বুঝতে পারছেন। এই যে দাড়িওয়ালা লোকটা দেখতে পাচ্ছেন, সেই লোকটা আমি, সাইফুল বাতেন টিটো। ঝামেলা আছে বুঝছেন, সাদত রাসেল লোকে এমন এমন জায়গায় এনে আমার আটকায় দেয়, মানে কি আর বলবো। কি হলো টিটু ভাই, বলেন। পারতেছি না তো ভাই। না, গালিটা ছাড়াই আমরা বলি একটু স্কিপ করে। হ্যাঁ, বাবা মা তুলে গালি যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিতে পারি আপাতত, অন্যগুলো বলতে পারি। কারণ পৃথিবী উল্টে যাক, কিন্তু আমাদের বীর তাজউদ্দিন আহমেদের যে অবদান এই রাষ্ট্রে, কিংবা জোহরা তাজউদ্দিন ৭৫ পরবর্তী যেই অবদান রেখেছেন, এই দুজনকে নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ সেটাই, এই দুজন আমাদের জন্য যা করেছেন, এই বাংলাদেশ যতদিন আছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই দুইটা মানুষ আমাদের কাছে মহান। এই যে একটি লাল এবং সবুজ রঙের যে পতাকাটি পেয়ে আপনি আজকে ফাল পারতেছেন, আপনি যে জাতীয় সংগীত গাইতেছেন বুকটাকে উঁচু করে, তার পিছনে এই তাজউদ্দিন আহমেদ এবং জোহরা তাজউদ্দিনের যে অবদান, আমি তাজউদ্দিন সাহেবকে, মানে ওনার প্রতি একটা জায়গায় আমার রাগ আছে যে উনি কেন কন্ডম ব্যবহার করতেন না। এই কথাটাও কতটুকু ঠিক হলো জানি না, তবে এই প্রশ্ন এটা হলে ভালো হইতো আসলে, জাতি অন্তত একটা কুলাঙ্গারের হাত থেকে বাঁচত। মানে তাজউদ্দিন এবং জোহরা তাজের জীবনে কোনো কলঙ্ক থাকতো না যদি শুধুমাত্র ওই রাগটা স্কিপ করা যেত কোনোভাবে। আমি তো জাউরেসোদা লোক, আমি তো আপনাদের মতো তো ভদ্র না। মোসাল্লা ফরিদ মুসকি মুসকি হাসতেছে, সে মোস কামড়ায় ধরে হাসি থামাচ্ছে। জায়গায় না সাদত রাসেল আপনি আমার আটকায় দিছেন। যাই হোক, মূল আলোচনায় আসি। সেটি হচ্ছে বাংলাদেশ যে সোদাইতেছেন আজকে, নিজের দেশের নামটা কইতেছেন বাংলাদেশ। এই দেশটা যার তৈরি করা, যে লোকটা, যে লোকেরা,
তাদের কিছু ছিটে ফোটা বীর্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, যার একটি ছড়িয়ে পড়া বীর্য থেকে তৈরি যে মানুষটা, সেই মানুষটার নাম হচ্ছে সোহেল তাজ। তুমি বাবা তোমার সাউয়ের মধ্যে এত শক্তি, তাহলে তুমি আর একটা দল করো, আসো তুমি দেখাও, তুমি সাইফুল বাতেন, টিটো, শাহাদত রাসেল, শেখ ফরিদকে পারলে তোমার দলে টানো। কেন কেন তোমার থেকে জুনিয়র তো, আমি শেখ ফরিদের কথা বলছি না, শেখ ফরিদ তো বালপাকা মানুষ। শাহাদত রাসেল আর সাইফুল বাতেন টিটোকে তোমরা তুমি কেন দলে টানতে পারতেছো না? হোগার পর হ্যাঁ, তুমি স্বাধীনতার সম্পর্কে এত বোঝো, এত বাল ফালাইছো, এবং সঙ্গে ওর আরেকটা বোন আছে যে হচ্ছে তাজউদ্দিনের হ্যাঁ, মেয়ে না, আমি আগের ওই বোনের মেয়ে। জায়গাটাই যেতে ওর সঙ্গে চাচ্ছি। সমান তালে সে বঙ্গবন্ধুকে মানে কতটা অপমান করা যায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ওকে ওকে, আপনি, আমি শাহাদত রাসেল, আপনি, আমি ফরিদ, আমরা কেউ পুরুষতান্ত্রিক না। হুম, হুম? আমরা আমাদের মায়েদেরকে, আমরা আমাদের নারীর যৌনাঙ্গকে আমি পার্সোনালি হচ্ছে গিয়ে আমার স্রষ্টা মনে করি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ধর্মে নিধার্মিক একজন মানুষ। কিন্তু এই কথা তো এখন আসছে সময়ের জায়গায়, হুম, যে অবস্থানে দাঁড়িয়ে আমরা আছি সেই জায়গাতে এই কথাটি আসছে যে তোমার যে বোনটি, হুম, সেই বোনটি যে কথা বলছে, যে দাবি সে জানাচ্ছে, সে হুম, কার সন্তান? হুম, সে কি তাজউদ্দিনের সন্তান? তাজউদ্দিনের বীর্যে তার পয়দা? দেখেন ভাই শাহাদত রাসেল, হুম, আমি একটা কথা বলি, আমি নিজেকে কি মনে করি সেটা একটু আজকে আপনাদের সবার সামনে ব্যাখ্যা করি। আমি নিজেকে রবীন্দ্রনাথের সন্তান মনে করি, আমি নিজেকে শরৎচন্দ্রের সন্তান মনে করি, আমি নিজেকে কি বলে আপনার তারাশঙ্করের সন্তান মনে করি। তার মানে কি আমি তাদের বীর্যে পয়দা? আমার বাবা আব্দুল লতিফ মাস্টার তাহলে কি বালছির ছিল? হুম। এটা কি? এই জিনিসগুলো কি? এটা আদর্শের এই যে মানে চলচ্চিত্রের জায়গায় যদি আপনি শাহাদত রাসেল নিজেকে কার সন্তান মনে করেন আমি জানি না, কিন্তু আমি চলচ্চিত্রের জায়গায় আমি নিজেকে চার্লি চ্যাপলিনের সন্তান মনে করি। হুম, চার্লি চ্যাপলিন ইজ মাই ফাদার। হুম, যখন আমি একজন চলচ্চিত্রকার, আমি চার্লি চ্যাপলিনের সন্তান। তুমি হালার পোকে, তোমার লিগেসি কি? আপনি শুধু আজকে তো তাজউদ্দিনের কথা নিয়ে আসছেন, এখানে তাজউদ্দিনের সন্তানের কথা নিয়ে আসছেন, হুম। শাহ এম এস কিবরিয়ার সন্তান, এই যে কি কি নাম, ওই বেটার নাম কি? ওই তো ইয়ে রেজা। কিবরিয়া, রেজা কিবরিয়া। তুই কে রে বাবা? অনেকদিন মুখ বন্ধ করে আসিলাম, অনেকদিন অনেকদিন কোনো কথা কই নাই, কথা কই নাই। এর পিছনে আমাগো ভাই বেরাদারও অনেক দায়ী। এটা এইখানে যারা লাইভে নানা রকম শাহাদত রাসেলের কইতেছেন, আমারে কইতেছেন, অনেক গালিগালাজ দিতেছেন, এবং তারা আওয়ামী লীগের ভাই বেরাদার আমাদেরই। এই যে আমাদের শাহাদত রাসেল এবং আমাদের কমন একটা ছোট ভাই, নাম উল্লেখ করতে চাচ্ছি না, সারাক্ষণ আমাদেরকে কিন্তু ঠাপিয়ে যাচ্ছে। ভাই তুই কি, তুই কইয়াছিলি? হ্যাঁ, হুম, শাহাদত রাসেল হোগার লাথি দিয়ে বাংলাদেশ থেকে বাইর করে দিছে। আমি জানি শাহাদত রাসেল কি কাজ করছে, কারণ শাহাদত রাসেল এবং আমার দুজনের কাজের প্ল্যাটফর্মটা একই, আমরা একই বিষয় নিয়ে কাজ করছি 2 দিন আগে আর পরে। রাসেল, হুম, আমি রাইট? হুম, হুম, তুই একদম। তুই কি করছিস? ঘটনাটা হচ্ছে গিয়ে আমরা আসলে কি জানি, কি বুঝি, আমাদের আমাদের জানা বোঝা কতটুকু, আমাদের পড়াশোনা কতটুকু। হুম, সোহেল তাজ কি তার বাপকে পড়তে পারছিল? শাহাদত রাসেল, শেখ ফরিদ তার বাপকে কি একদম পড়তে পারছিল? একদম না, একদম না। আমার বাপ তো ওইরকম কোনো কেউ না। আমার বাপের নাম জানেন হুম, আপনারা কেউ? শাহাদত রাসেল আপনার বাপের নাম জানেন? শেখ না। ফরিদ আমার বাপের নাম জানেন? আমরা শাহাদত কেউ- আমরা- আপনার বাপের হ্যাঁ, নাম জানেন না? আমি কিন্তু আপনার কেউ বাপের জানি নাম না। জানি না। আমরা কেউ কারো বাবার নাম জানি না, আমরা কেউ কারো বাবার নাম জানি না। হ্যাঁ, রাইট। জানি না। আমরা কিন্তু ওই লিগেসি থেকে আসি নাই। আমরা আমাদের প্রয়োজন থেকে এসেছি, আমরা আমাদের জায়গা থেকে এসেছি। আমরা আমরা মনে করেছি যে, কারণ কি,
শাহাদাত রাসেল, আপনার ওই ভিডিওটা আমি 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 শিওর যে আপনি আমার ওই ভিডিওটা দেখেছেন, যে আমি ওইটা বলেছিলাম যে শাহাদাত রাসেল পেইড, সাইফুল বাতেন টিটো পেইড, স্বাধীন খসরু পেইড, আমাদের পে করা হয়েছে। আমরা 40 লাখ শহীদের রক্ত দিয়ে আজকে থেকে 55 বছর আগে পে করেছে। আমার মা 1971 সালে ধর্ষিতা হয়েছিলেন, কিন্তু সে আমার আক্ষরিক অর্থে আমি যার পেট থেকে বেরিয়েছি সে আমার মা হতে হবে ব্যাপারটা তা নয়, কারণ আমার মায়ের বয়স ওই সময় ছিল 11 বছর, এটা হতে হবে তা নয়, কিন্তু আমি এক ধর্ষিতা নারীর সন্তান, কারণ আমার 2 লক্ষ মা হচ্ছে গিয়ে এখানে জীবন দিয়েছে। এখন এই জিনিসটা যদি হচ্ছে গিয়ে তাজউদ্দিন আহমেদের সন্তান না বোঝে, শাহ এম এস কিবরিয়ার সন্তান যদি না বোঝে, এর দায় তো শাহ এম এস কিবরিয়ার না, এর দায়িত্ব হচ্ছে গিয়ে তাজউদ্দিন আহমেদের না। তাজউদ্দিন আহমেদ কে? তাজউদ্দিন, আপনি শাহাদাত রাসেল অবশ্যই জানেন যে আমি বঙ্গবন্ধুর সমস্ত আত্মজীবনী হচ্ছে গিয়ে আমি অডিও বুক করেছি, দুইজনেই জানেন এবং দর্শক শ্রোতারা অনেকে জানেন। আমি তো জানি যে তাজউদ্দিন আহমেদকে কোন জায়গায় বঙ্গবন্ধু রেখেছিলেন। তুই কি ডাহে হোগারপো, তুই সোহেল দাস, তোরে সুদি বাংলাদেশের এই পার্সপেক্টিভে 30 লক্ষ মানুষের জীবন, 2 লক্ষ মা বোনের আব্রু এর বিনিময়ে তোরে সুদি, তোরে হোগা মারা টাইম আমার। টিটু ভাই, আপনাকে আমি একটা জিনিস একটু, আপনাকে থামাচ্ছি, আমি একটা জিনিস একটু যুক্ত করি। শোনেন, এই যে শারমিন আহমেদ, সে তো নামের সঙ্গে আহমেদ লাগাইছে এবং তাকে বারবার যখন তাজউদ্দিন তার বাবা না এই প্রসঙ্গে কোনো রকম প্রশ্ন করলে সে পুরোপুরি এড়িয়ে যায় বিষয়টাকে, এবং সে কোথাও আজ পর্যন্ত তার বাবার নাম উল্লেখ করে না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি একটা ভিডিও একটু দেখাতে চাই আপনাকে, কারণ শারমিন আহমেদ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অন্যতম হোতা, যে সোহেল তাজের সঙ্গে একসঙ্গে কাজ করতেছে। এই শারমিনের সম্পর্কে বা তার জন্ম সম্পর্কে আমাদের ভীষণ সম্মানিত জোহরা তাজউদ্দিন কি বলেছিল, আমি একটুখানি ওই জায়গাটা একটু শুনে আসি। এই ব্যাপারটাও না তুলে আনা জরুরি। 12 বছর বয়সে, ছোটবেলায় 11-12 বছর বয়সে আমার হঠাৎ আমার কেমন করে কারা আমার একটা বিয়ে নামক একটা বিয়ে হয় অসম বয়সী মানুষের সাথে। তারপরে যখন আমার 12 বছর বয়স, তারপরে এটা একটা দুর্ঘটনা ছিল। পরে দিয়ে আমি সেখানে 2-3 বছর আমি বাবার এখানেই ছিলাম। পরবর্তীকালে পরে ছাড়াছাড়ি হয়ে যায়, একটা মেয়ে ছিল ছোট। তার পরবর্তীকালে অনেক ঘটনার ভেতর দিয়ে এমন হলো, তখন আমি সোশ্যাল ওয়ার্ক করতাম, পড়াশোনা করছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আমার লাইফে আমি আর বিয়ে করব না। এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। পরবর্তীকালে আমার মা বাবা ধরেন তার ফ্যামিলি থাকলে তো রিকোয়েস্ট করে যে তুমি এভাবে জীবনটা কাটিয়ে দেবে সারা জীবন, তোমার সামনে লাইফ পড়ে আছে, তুমি অনেক কাজ করে বিয়ে করো। তা আমার ভিডিওটা দেখি, আসলে এই মানুষগুলোর কথা শুনতেও ভালো লাগে। আসছিল, আমি বলেছি যে না, আমি এমন কাউকে বিয়ে করবো, যদি করি বিয়ে আমার তার ওয়াইফ থাকবে না, হয়তো ডিভোর্স হয়েছে কি মারা যাবে ওয়াইফ, 2-1 বাচ্চা থাকলে ক্ষতি নেই, কিন্তু আমি অসম বিয়ে করব না যে আনম্যারিড ব্যাচেলর থেকে করলাম, পরে দিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, যে জন্য আমি কোনো করলাম না। পরবর্তীকালে তাজউদ্দিন সাহেবের সংস্পর্শে আসলাম আমাদের এক পরিচিত আত্মীয়ের সুবাদে। তো উনি বিয়ের প্রস্তাব দিলেন। আপনারা কি একই এলাকার মানুষ? না, উনি তো কাপাসিয়ার, আমরা ঢাকা বর্ণান বটা, আমার আব্বার বাড়ি কুমিল্লা, মার বাড়ি দিনাজপুর, আমরা এখানে সেটেল। পরবর্তীকালে আমি ওনার সঙ্গে যখন কথা আলাপ হচ্ছিল, আমি যে আপনার সঙ্গে আমি
কথা না বলে তো বিয়ে করতে পারি না, কারণ একটা বুঝ পরামর্শ আছে। উনি আমার দিকে চেয়ে আছেন, আমরা যে আপনার আমার তো একবার বিয়ে হয়েছিল এরকম ছোটবেলায়, আর একটা মেয়ে আছে, আপনি আমাকে বিয়ে করবেন, এটা তো হয় না আমাদের দেশে। তুমি আমি এরকম ব্যাচেলার কাউকে বিয়ে করবো না, এটা আমার কথা। উনি আমাকে মানে অবাক হয়ে চেয়ে থাকলেন, তারপর আমাকে বললেন যে তুমি তো অনেক 100 বছর আগেকার কথা বলছিল, মানে যে ওইটা তো একটা দুর্ঘটনা ছিল। 12 বছর বয়সে তোমার লাইফে কি ঘটেছে সেটা একটা দুর্ঘটনা ছিল, তোমার তো লাইফ সামনে পড়ে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা দেখো পুরুষ শাসিত সমাজ, এখানে মেয়েরা যদি একটা এরকম অবিবাহিত ছেলেকে বিয়ে করে, তখন মেয়েরা যদি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করে, তখন এটা নিয়ে ভাবা যায় টিটু ভাই সেই সময় তারা আমাদের চাইতে বেশি ছোট হয়ে যাচ্ছি, আধুনিক মানে ছিলেন আমি কিন্তু দুজন। এটা দেখেছি, এটা তানভীর ভাইয়ের কাজ না, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি না মানে আমি আই স ইট, মানে আই কি ওয়াচড ইট। আধুনিক চিন্তা ছিল তাদের দুজনারই, এবং সমাজে হইচই পড়ে যায়। কিন্তু একটা বিবাহিত ছেলে 4-5টা বিয়েও করেছে, কি ছেলে মেয়ে আছে, সে একটা আলমারির মেয়েকে বিয়ে করলো। মানে যুক্তি দিয়ে তুমি আমাকে বলো, তাহলে কোন যুক্তিতে খাটে যে এটা সুযোগ নিচ্ছে? মেয়েদের বেলায় একবারে সবচেয়ে এইভাবে টার্গেট করে, ছেলেদের বেলায় কিচ্ছু না। কিন্তু তোমার বিয়ে হয়েছে না, ওটা তো একটা দুর্ঘটনা ছিল, ওটা তো পাস্ট, অতীত। এমন করে মানে উনি কথাগুলি বললেন যার প্রতি উত্তর আমি যে দেব, আমার তো একটা যুক্তি থাকতে হবে, ওই যুক্তি আর খুঁজে পেলাম না। পরবর্তীকালে ওনার সাথে বিয়ে হয়, আরো অনেক কথাই ছিল। তখন তাজুদ্দিন ভাই কি করতেন? উনি তখন ছাত্র জীবন শেষ হয়ে গেছে না? হ্যাঁ, উনি তখন ওই যে এমএলএ, ওই যে আতর মিনিস্ট্রি ওই সময়। তারপরে ওনাকে তারপরে ওই সময়টায় উনি গিয়েছিলেন আমেরিকায় স্টেট গেস্ট হয়ে। ওই একটা সম্মেলন ছিল কৃষকদের এই নিয়ে। তার আগে একটু বলবেন, ওই যে আপনার বাবা খাতা দেখতেন, ওই যে গল্পটা আমাকে একটু আগে বলছিলেন, গানের গল্প, তো আমরা তখন শুটিং শুরু করিনি। আচ্ছা, হ্যাঁ বলুন। আমার বাবার ওই সব কলেজের ছাত্রদের খাতা, উনি ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন পরবর্তীতে। তো উনি ওই